এবারের বিজয় দিবসে সবচেয়ে আলোচিত যে ঘটনাগুলো আছে তার মধ্যে একটি হচ্ছে ভারত কর্তৃক সৃষ্ট, মানে ভারতের শীর্ষস্থানীয় রাজনীতিবিদ অথবা ভারতের সরকারের সঙ্গে জড়িত ব্যক্তিগণের যে কিছু কথাবার্তা কর্মকাণ্ড সেগুলো নিয়ে বাংলাদেশের এবারে বিজয় দিবসে বেশ আলোচনা হয়েছে। এই শীর্ষ পর্যায়ের ব্যক্তিটাকে আমি এক এক করে বলি। প্রথমত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি একটা ভেরিফাইড ফেসবুক পেজ এবং এক্স হ্যান্ডেলে উনি একটা কথা লিখেছেন, একটা কিছু স্ট্যাটাস দিয়েছেন। সেটা কী লিখেছেন সোমবার দিন, আপনারা শুনুন। উনি লিখেছেন ইংরেজিতে, আমি বাংলায় আপনাদেরকে অনুবাদ করে শোনাচ্ছি। উনি লিখেছেন যে আজ বিজয় দিবসে 1971 সালে ভারতের ঐতিহাসিক বিজয়ে অবদান রাখা সাহসী সেনাদের সাহস ও আত্মত্যাগকে আমরা সম্মান জানাই। তাদের নিঃস্বার্থ আত্মোৎসর্গ ও অটল সংকল্প আমাদের জাতিকে রক্ষা করেছে এবং আমাদের গৌরব এনে দিয়েছে। এই দিনটি তাদের অসাধারণ বীরত্ব ও অদম্য চেতনার প্রতি শ্রদ্ধাঞ্জলি। তাদের আত্মত্যাগ চিরকাল প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং আমাদের জাতির ইতিহাসে গভীরভাবে গেঁথে থাকবে। এই হলো বিজয় দিবস উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রীর বাণী। কোশ্চেনটা হলো, বিজয়টা কোথায় হয়েছে, কার বিজয় হয়েছে? এই প্রসঙ্গগুলো কিন্তু জরুরি। বিজয় দিবসের সঙ্গে আমাদের বাংলাদেশের একটা সম্পর্ক অঙ্গাঙ্গিভাবে জড়িত। আমাদের দেশে পাক হানাদার বাহিনী যুদ্ধ করছিল, সেই যুদ্ধে আমরা বিজয়ী হয়েছি। আমাদের এই বিজয়, আমাদের এই যুদ্ধে ভারতীয় বাহিনী শেষ দিকে এসে আমাদের সহায়তা করেছে এবং সহায়তা করেছে বলে তাদেরকে আমরা ওই সময় ডাকতাম মিত্রবাহিনী। মূল যোদ্ধা ছিল মুক্তিবাহিনী, তার সঙ্গে মিত্র হিসাবে, সহায়ক শক্তি হিসাবে ভারতীয় বাহিনী এসেছিল। এবং সেটাও এসেছিল আরেকটা কারণে। সেই কারণটা হলো ভারতের সঙ্গে পাকিস্তানের যুদ্ধ বেঁধে যায় ডিসেম্বরের 3 তারিখে 71 সালের। সেই যুদ্ধের মাধ্যমে তারা আমাদের সঙ্গে যুক্ত হয় এবং মুক্তিবাহিনী এবং মিত্রবাহিনী দুইজনের যুগপৎ আক্রমণে বাধ্য হয়ে পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করে। এই হলো মূল ঘটনাটা। এমনকি এই ঘটনার পেছনে আরেকটু ঘটনা বলি, তাহলে বুঝবেন আপনারা। সেখানে আমাদের এখানে এই বিষয়টা নিয়ে বিভ্রান্তিরা তৈরি হয়েছিল, কয়েকটা কারণ ছিল। সেই কারণগুলির পিছনে ভারতের যে ওই সময় যে আগ্রাসনী নীতি হয়তো সেটা কাজ করেছে, সেটা নিয়ে আমরা পরে বিস্তারিত আলোচনা পরে করতে পারবো। যে ঘটনাটা ঘটেছিল সেই ঘটনাটা হলো যে মানে নিয়াজি, পাকিস্তানি বাহিনী যিনি প্রধান, উনি আত্মসমর্পণ করেছিল। যে যৌথ বাহিনী ছিল পূর্বাঞ্চলে ভারতীয় বা বাংলাদেশ বাহিনীর যৌথ বাহিনী ছিল, তাদের কাছে তাদের যিনি কমান্ডার ছিলেন, কমান্ডার ইন চিফ ছিলেন লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরা, উনি ভারতের, ওনার কাছে উনি আত্মসমর্পণ করেছিলেন। সেটা আমাদের বাংলাদেশ সরোয়ার্দী উদ্যান যেটা এখন আছে, এই জায়গাটাতে উনি ওখানে একটা বসিয়ে, তখনকার রেসকোর্স ময়দান, ওখানে আত্মসমর্পণ করেন। এবং সেই আত্মসমর্পণ জন্য যে দলিলটা লেখা হয়, সেই দলিলে উনি স্বাক্ষর করেন। সেই দলিলে কি লেখা হয়েছিল আমি আপনাদের একটু পড়ে শোনাই। সেই দলিলে লেখা হয়েছিল, পূর্ব রণাঙ্গনে ভারতীয় ও বাংলাদেশ বাহিনীর জেনারেল অফিসার কমান্ডিং ইন চিফ লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরার কাছে পাকিস্তান পূর্বাঞ্চলীয় সামরিক কমান্ড বাংলাদেশে অবস্থানরত পাকিস্তানের সকল সশস্ত্র বাহিনী নিয়ে আত্মসমর্পণে সম্মত হলো। কয়েকটা পয়েন্ট। একটা পয়েন্ট হলো ভারতীয় ও বাংলাদেশ বাহিনী কিন্তু দুটো এখানে, একটা ভারতীয় একটা বাংলাদেশ বাহিনী, দুটো বাহিনীর কমান্ডার কাছে আত্মসমর্পণ করেছে। কোথায় আত্মসমর্পণ করেছে? বাংলাদেশে অবস্থানরত, দেশটা বাংলাদেশ। তাহলে বিজয়টা কার? বাংলাদেশের বাহিনীর না ভারতের বাহিনীর? ঠিক আছে, সহযোগী শক্তি হিসেবে ভারতীয় বাহিনী বিজয়টা দাবি করতেও পারে যে আমরাও বিজয় লাভ করেছি, কিন্তু মূল বিজয়টা তারা নিজেদের বিজয় ভাবতে পারে, আমার কোনো সমস্যা নাই, কিন্তু মূল বিজয় দিবসটা তো হলো বাঙালিদের। কারণ বাঙালিরা সেই দিন বিজয়ী হয়েছিল এবং তাদের সহযোগী শক্তি ছিল ভারতীয় বাহিনী।
এই হলো বাস্তবতা। বিজয় দিবস কিন্তু ভারতীয়রই উদযাপন করে, ওনারা এই 16 ডিসেম্বরকে বিজয় দিবস হিসাবে উদযাপন করে, করুক। কিন্তু মূল বক্তব্যটা, ইতিহাসটা কি বলে? ইতিহাস বলে বিজয়টা আসলে কাদের, মূল বিজয়ী দলটা কে, বিজয়ের মাধ্যমে স্বাধীন হলো কোন দেশ, বিজয়ের মাধ্যমে শত্রু বাহিনী কোন দেশ থেকে চলে গেল, সবই তো বাংলাদেশ। তো আপনি আপনার এই টুইটে বাংলাদেশের নামটা পর্যন্ত উল্লেখ করবেন না। আপনার লক্ষ্য করুন, আমি আপনাদের পড়ে শুনিয়েছি প্রথমেই যে উনি যে কথা লিখেছেন নরেন্দ্র মোদী, সেখানে বাংলাদেশ মুক্তিবাহিনী শব্দটা পর্যন্ত নাই। কেন নাই? ওনারা কি কখনোই লিখতেন না এটা? তা কিন্তু নয়। এর আগে যত ভারতের প্রধানমন্ত্রী ছিল, যত লোক ছিল, তারা যখন এই সময় যে বাণী দিত, তখন কিন্তু বাংলাদেশ শব্দটা উল্লেখ করতো। এবার করলো না কেন? দেখুন, আমি নরেন্দ্র মোদীর কথাই বলি, 2021 সালের কথা বলি। 2021 সালে কিন্তু নরেন্দ্র মোদী একটা শুভেচ্ছা জানিয়ে টুইটারে একটা পোস্ট দিয়েছিল। সেখানে তিনি কী লিখছিলেন? তিনি লিখেছিলেন, মহান বিজয় দিবসে আমি বীরত্ব ও আত্মত্যাগের জন্য স্মরণ করছি বীর মুক্তিযোদ্ধা, বীরঙ্গনা এবং ভারতীয় সশস্ত্র বাহিনীর সাহসী সেনাদের। মানে প্রথমে আমাদের মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা, তারপর বীরঙ্গনা, তারপর ভারতীয় সশস্ত্র বাহিনীর সাহসী সেনাদের। একসঙ্গে যুদ্ধ করে আমরা অত্যাচারী বাহিনীকে পরাজিত করেছি। বাংলাদেশের বিশেষ তাৎপর্যপূর্ণ এই দিনে ভারতের জনগণের প্রতিনিধি হিসেবে ঢাকায় বিজয় দিবসে নানা অনুষ্ঠানে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ উপস্থিত আছেন। ওই সময় রামনাথ কোবিন্দ আমাদের এখানে এসেছিলেন। তো দেখুন, উনি কিন্তু বলেছিলেন, এখন এমন কি ঘটলো যে বাংলাদেশের নামটা তারা নিয়ে যেতে চাচ্ছেন না। তারা বললাম কেন? তারা বললাম এই কারণে, কেবল নরেন্দ্র মোদী নয়, ভারতের যিনি রাষ্ট্রপতি আছেন এই মুহূর্তে, যে দ্রৌপদী মুর্মু, তিনি কি লিখেছেন শুনেন। তিনি লিখেছেন, বিজয় দিবসে আমি আমাদের সাহসী সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানাই, যারা 1971 সালের যুদ্ধে অপরাজেয় সাহস প্রদর্শন করে ভারতের বিজয় নিশ্চিত করেছিলেন। কৃতজ্ঞ জাতি আমাদের বীর শহীদদের চূড়ান্ত ত্যাগ স্মরণ করে। তাদের গল্প প্রতিটি ভারতীয়কে অনুপ্রাণিত করে এবং যাদের গল্প জাতীয় গর্বের উৎস হিসেবে চিরকাল থেকে যাবে। মানে তিনিও কিন্তু বাংলাদেশ শব্দটা একটি বারের জন্য উচ্চারণ করলেন না। তো এইগুলি কেন? আমি আগেই বললাম যে এটা হওয়ার কোনো কারণ নাই। কেন তারা এই ধরনের দাবিটা করেন? আপনারা শুনলেন যে যে ভাবনার জয়ের কথা বলছেন, সেই দলিলে পর্যন্ত লেখা ছিল বাংলাদেশের কাছে আত্মসমর্পণ করছে। তো এই জিনিসটা কেন? আপনারা ভাবুন, যদি বিজয়টা ভারতের হতো, তাহলে ওই দলিলটা স্বাক্ষর হয়েছিল কোথায়? ঢাকাতে। তো বিজয়ের স্থান যদি ঢাকা হয়, বিজয়ী বাহিনী যদি ভারতীয় হয়, তাহলে ভারতীয় বাহিনী তখনই চলে গেল কোন এখান থেকে? সিম্পল কথা তো। এতেই বোঝা যায় তারা ছিল আমাদের সহযোগী শক্তি, সহযোগী বাহিনী। এভাবেই বোঝা যায় যে সহায়ক, তারা ছিল সহায়ক শক্তি। সহায়ক শক্তি কখনো মূল বিজয়ের দাবিদার হতে পারে না। যদি দাবি তারা তেমন করে, সেটা হবে ভুল, সেটা হবে মিথ্যা। তারও যে বড় কথা, এইভাবে বক্তব্য দেওয়ার মাধ্যমে ভারতের এই যে রাজনৈতিক নেতৃত্ব, তারা বাংলাদেশের জনগণের মনে কি আরও বড় জায়গায় স্থান করে নিল কি? নাকি তারা বাংলাদেশের জনগণের সামনে নিজেদেরকে ছোট করলো? বাংলাদেশের জনগণ কি তাদের এমন বক্তব্যকে সমর্থন করে? ছবিকে বাংলাদেশের দর্শকরা এত নেগেটিভ রিভিউ দিয়েছিল যে সেই গুন্ডে ছবির IMDb রেটিং এখনও 10-এর মধ্যে 2.7-এ পড়ে আছে। এখন ছবিটাও তো অতটা খারাপ না, কিন্তু রেটিং এত কম কেন? এটা নিয়ে অনেক লেখালেখি হয়েছে। কারণ একটাই, বাংলাদেশের সাধারণ মানুষের মনে এই মুভির এই একটা মাত্র বক্তব্য আঘাত করেছিল। এটা নিয়ে অনেক প্রতিবাদ হয়েছিল, তারা এটা চেঞ্জ করেনি যদিও। কিন্তু এখানে আমি এই উল্লেখটা আমি করলাম এই কারণে যে একটা জাতির মনের সেন্টিমেন্টে যদি আপনি আঘাত করেন, তার পরিণাম আসলে আপনার জন্য ভালো কিছু নিয়ে আসে না। আপনারা এই দেশের মানুষ থেকে, আপনাদের কর্মকাণ্ডের মাধ্যমে এই দেশের মানুষের মন থেকে আপনারা আপনাদেরকে উঠিয়ে নিতে চাচ্ছেন কেন? একজন ব্যক্তির জন্য, একটি দলের জন্য, একজন ব্যক্তিকে, একটা দলকে ফেভার করতে চান বলে সেটার মাধ্যমে আপনারা এই দেশটাকে গায়ের জোরে ধমক দিয়ে
আপনাদের পদানত করে রাখতে পারবেন? এটা কি হয়? আপনাদের প্রতিবেশী আমরা, আপনাদের চেষ্টা করা উচিত, আপনাদের লক্ষ্য থাকা উচিত আমাদের সাধারণ মানুষের মন জয় করা, মানুষকে ধমক দিয়ে নয়, মানুষকে ইরিটেট করে নয়। প্রিয় দর্শক, এখন এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।